সে ছিল এক বিখ্যাত কোটিপতি নারী যে নিজের রুক্ষতা এবং অহংকারের জন্য পরিচিত ছিল। সে ছিল এক সাধারণ মেকানিক যে পশ্চিমঘাটের আঁকাবাঁকা রাস্তার মাঝে এক ছোট গ্রামে থাকত। তারা দুজনেই আলাদা দুনিয়ার ছিল, এমনকি তাদের একই ফ্রেমে একসাথে দাঁড়িয়ে থাকাটাও অসম্ভব মনে হতো। কিন্তু এই সব কিছু শুরু হয়েছিল একটি ঠাট্টা এবং অবজ্ঞায় ভরা কথা থেকে। যদি তুমি এই গাড়িটি এখনই ঠিক করে দাও তবে আমি তোমাকে বিয়ে করব। এখান থেকেই সব বদলে গেল। কেউ ভাবেনি বৃথা রেঞ্চের এক মোচড় কেবল ইঞ্জিনকেই ঠিক করেনি, বরং সেই মহিলার হৃদয়ের সবচেয়ে কোমল কোণটিকেও ছুঁয়ে দিয়েছিল, যে সব সময় ভাবত যে তার কাছে সব কিছু আছে। কিন্তু এই গল্পের শেষ যখন আপনি শুনবেন তখন আপনার অসম্ভব শব্দটির ওপর বিশ্বাস থাকবে না। জুলাই মাস ছিল এবং সহ্যাদ্রির পাহাড়গুলোতে আবহাওয়ার কোনো ভরসা ছিল না। সকালে কড়া রোদ ছিল, কিন্তু সন্ধ্যা হতে না হতেই কালো মেঘ আকাশ ঘিরে ধরল এবং লোনাভালার ঘাটগুলোতে বৃষ্টি এমনভাবে ঝরতে মেল যেন প্রকৃতি নিজের সমস্ত রাগ ওই আঁকাবাঁকা রাস্তাগুলোর ওপর উগরে দিচ্ছে। একটি চকচকে কালো মার্সিডিজ হঠাৎ এক তীক্ষ্ণ মোড়ে থেমে গেল। ৩৫ বছর বয়সী সফল ব্যবসায়ী এবং ভারতের অগ্রগণ্য অর্গানিক ফুড কোম্পানির সিইও অনন্যা মেহরা গাড়ির স্টিয়ারিংয়ে বিরক্তি ভরে হাত মারল। আজ সব কিছুই তার বিরুদ্ধে যাচ্ছিল। সে ঘড়ি দেখল, সন্ধ্যা ৫:৪০ বাজছিল। যদি সে রাত ৯টার মধ্যে পুনে না পৌঁছাত তবে কাল সকালে জাপান থেকে আসা বড় বিনিয়োগকারীদের সাথে হতে যাওয়া মিটিংয়ের প্রস্তুতি নিতে পারত না। কোটি কোটি টাকার চুক্তি তার অপেক্ষা করছিল, এবং এখন তার কোটি টাকার গাড়ি সেই নির্জন পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির মধ্যে খারাপ হয়ে পড়েছিল। অনন্যা ফোন বের করল, কিন্তু নেটওয়ার্ক গায়েব ছিল। সে নিজের দামি স্যান্ডেল পরে গাড়ি থেকে বের হল, এবং বৃষ্টির জল সঙ্গে সঙ্গে তার গোড়ালি পর্যন্ত চলে এলো। তার সাদা ব্র্যান্ডেড শার্ট এবং স্কার্ট পুরোপুরি ভিজে গিয়েছিল, এবং ঠান্ডা হাওয়া তাকে থরথর করে কাঁপাচ্ছিল। তখনই সে দূরে হাওয়ায় দুলতে থাকা একটি পুরনো মরচে ধরা সাইনবোর্ড দেখতে পেল। অর্জুন অটোওয়ার্কস, সততাই পরিচয়। একটি পুরনো শেডের নিচে একটি ছোট বাড়ি এবং গ্যারেজ ছিল। অনন্যা অনিচ্ছা সত্ত্বেও ভেতরে গেল এবং জোরে আওয়াজ এল, কেউ আছে এখানে? আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছে, আমার সাহায্য দরকার। একটি ভারী এবং শান্ত আওয়াজ নিচ থেকে এলো, ব্যাস ১ মিনিট। কিছুক্ষণ পরেই এক লোক পুরনো ট্রাকের নিচ থেকে বাইরে বের হলো। তার জামার হাতা উপরে তোলা ছিল, মুখে গ্রিস এবং তেল লেগেছিল, কিন্তু তার চোখগুলো ছিল গভীর এবং শান্ত। সে প্রায় ৪০ বছর বয়সী ছিল, লম্বা গড়ন, শ্যামলা রং এবং মুখে অভিজ্ঞতার ছাপ। সে কাছে এলো, একটি পুরনো কাপড় দিয়ে হাত মুছল এবং মাথা নাড়ল। নমস্তে ম্যাডাম, গাড়ির কি হয়েছে? ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি জানি না কি হয়েছে, কিন্তু আমার খুব তাড়া আছে। আপনি কি দেখতে পারেন? অনন্যা খিটখিটে মেজাজে বলল। সে মাথা নাড়ল। আমি অর্জুন, আমাকে আমার সরঞ্জাম নিতে দিন। যখন সে প্রস্তুতি নিচ্ছিল, অনন্যা গ্যারেজের এক কোণে দাঁড়িয়ে রইল। সে চারদিকে তাকাল। বিক্ষিপ্ত সরঞ্জাম, হাতে লেখা দামের তালিকা এবং তেলের গন্ধ। সে সেখান থেকে দ্রুত বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না। কিছুই মিনিটের মধ্যে অর্জুন বর্ষাতি পরে অনন্যার সাথে বাইরে বের হল। বৃষ্টি তখনও প্রবল ছিল। সে বনেট খুলল এবং খুব দক্ষতার সাথে ইঞ্জিন পরীক্ষা করল। ঘাম এবং বৃষ্টি তার কপালে মিশে যাচ্ছিল। অনন্যা ক্রমাগত নিজের ফোন চেক করছিল। অর্জুন বনেট বন্ধ করল এবং শান্ত গলায় বলল, রেডিয়েটার এবং পাম্প বুড়ি তারা খারাপ হয়ে গিয়েছে। সম্ভবত ঢালুতে বেশি চাপ এবং গরম হওয়ার কারণে এমনটা হয়েছে। এতে নতুন পার্টস লাগবে, কমপক্ষে ২ দিন লাগবে। অনন্যা চমকে গেল। ২ দিন? আমার কাছে ২ দিন নেই। কাল সকালে পুনেতে এক বিশাল চুক্তি হতে চলেছে। অর্জুন মাথা নাড়ল। আমি বুঝি, কিন্তু আমি কোনো জাদুকর নই। পার্টস মুম্বাই থেকে আনতে হবে, কাল পৌঁছাবে। অনন্যা নিজের ব্যাগ বের করল। তুমি টাকা বলো, আমি ৩ গুণ দেব। ব্যাস আমাকে আজ রাতে পুনে পৌঁছে দাও। অর্জুন তাকে দেখল। তার চোখে রাগ ছিল না, ছিল কেবল এক দৃঢ়তা। টাকা সময়কে বদলে দিতে পারে না ম্যাডাম। কিছু জিনিস তাড়াতাড়ি করতে গেলে শুধু ভুল হয়, আর রাস্তায় ভুল প্রাণঘাতী হতে পারে। অনন্যা রেগে গিয়ে বলল, আমি বললাম না আমি টাকা দেব, ব্যাস গাড়ি ঠিক করো। অর্জুন তাকে মাঝপথেই থামিয়ে দিল। কিন্তু আমি সুরক্ষাকে টাকার জন্য বিক্রি করি না। স্তব্ধতা নেমে এলো। বৃষ্টি এখনও পড়ছিল, যেন অনন্যার অসহায়ত্বের সাথী দিচ্ছিল। অনন্যা তাকে খুঁটিয়ে দেখল এবং হঠাৎ ব্যঙ্গ করে বলল, যদি তুমি এই গাড়িটি আজ রাতে ঠিক করে দাও তবে আমি তোমাকে বিয়ে করব। অর্জুন কিছু বলল না, শুধু এক হালকা হাসি দিল, যা অনন্যাকে অস্বস্তিতে ফেলে দিল। তখনই ভেতর থেকে এক ছোট বাচ্চার আওয়াজ এলো, পাপা, কে এসেছে? একটি ৬ বছরের মেয়ে, যার ২টি বিনুনি করা ছিল, নিজের পুতুল ধরে বাইরে ওকি দিচ্ছিল। সে দৌড়ে নিজের বাবার কাছে এলো এবং অনন্যাকে খুব কৌতূহল নিয়ে দেখল।
আমার পাপা সবথেকে ভালো মেকানিক, ও সব কিছু ঠিক করে দেয়, সে নিজের নিষ্পাপ গলায় বলল। অনন্যা স্তব্ধ হয়ে গেল। অর্জুন নিজের মেয়েকে কোলে তুলে নিল। আভ্যা, ভেতরে যাও বেটা, বাইরে ঠান্ডা। কিন্তু আভ্যা ভেতরে গেল না। সে অনন্যাকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনি কি হট চকলেট খাবেন? আমার পাপা খুব ভালো বানায়। অনন্যা জানত না যে সে কেন হ্যাঁ সূচক মাথা নাড়ল। সম্ভবত সেই বাচ্চার নিষ্পাপতার কারণে, অথবা সম্ভবত এই কারণে যে অর্জুন তাকে বাকিদের মতো খুশি করার চেষ্টা করছিল না। প্রথমবারের মতো অনন্যা অনুভব করল যে তার পদ এবং টাকা এখানে অর্থহীন। সে কোনো সিইও নয়, শুধু এক নারী ছিল যে বৃষ্টিতে ভেজা এবং ক্লান্ত ছিল। আর সেই ঠাট্টায় বলা বিয়ের কথাটি ছিল এমন এক সফরের শুরু যা সে কখনো ভাবেনি। অনন্যা গ্যারেজের কোণে রাখা একটি পুরনো কাঠের চেয়ারে বসেছিল। তার দামি পোশাক শুকোচ্ছিল এবং ঘরে রাখা একটি ছোট হিটার থেকে উষ্ণতা পাচ্ছিল। টেবিলে গরম হট চকলেটের পেয়ালা রাখা ছিল, যা আভ্যা খুব আগ্রহ নিয়ে বানিয়েছিল। ঘরে চকলেট এবং ইঞ্জিন অয়েলের মিশেল গন্ধ ছিল। অদ্ভুত ব্যাপার ছিল, কিন্তু অনন্যার কাছে এই জায়গাটি কোনো বিলাসবহুল হোটেলের থেকেও বেশি আরামদায়ক মনে হচ্ছিল। অর্জুন চুপচাপ রান্নাঘরের কোণে কিছু তার ঠিক করছিল। আভ্যা অনন্যার সামনে বসে নিজের পুরনো পুতুলের সাথে খেলছিল এবং মাঝে মাঝে তাকে দেখে নিচ্ছিল। খেয়ে দেখুন, এটা পাপা আমাকে শিখিয়েছে, আভ্যা খুশি হয়ে বলল। অনন্যা এক চুমুক দিল। স্বাদ খুব সাধারণ ছিল, কিন্তু তাতে এমন এক উষ্ণতা ছিল যা সে আজ পর্যন্ত কোনো দামি ড্রিঙ্কে পায়নি। খুব ভালো হয়েছে, অনন্যা এক বিরল হাসির সাথে বলল। অনন্যার নজর ঘরে থাকা ছবিগুলোর উপর গেল। একটি ছবিতে অর্জুন ছোট আভ্যাকে কোলে তুলেছিল, অন্যটি গ্রামের মেলার ছিল। একটি ছবিতে অর্জুনের সাথে এক সুন্দরী কিন্তু গম্ভীর মহিলা ছিল। আপনার স্ত্রী কোথায়? অনন্যা হঠাৎ জিজ্ঞেস করে ফেলল। অর্জুন থামল, এক লম্বা শ্বাস নিল এবং বলল, সে চলে গিয়েছে 7 বছর আগে, যখন আফিয়া মাত্র 1 বছরের ছিল। অনন্যার বিশ্বাস হল না যে অর্জুনের মতো নিবেদিত প্রাণ ব্যক্তিকে কেউ ছেড়ে যেতে পারে। অর্জুন জানালো যে সে মুম্বাইয়ে একজন ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু এক দুর্ঘটনার পর তাকে ফাঁসিয়ে দেওয়া হয় এবং তার চাকরি চলে যায়। দারিদ্র্য দেখে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। আমি তাকে কখনো দোষ দিইনি, প্রত্যেকের নিজস্ব পছন্দ থাকে। আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি জানতাম যে যদি আমি হেরে যাই তবে এই বাচ্চার কেউ থাকবে না। অনন্যা চুপ হয়ে গেল। তার নিজের জীবনও খালি ছিল। তার বাবা মা তাকে সবকিছু দিয়েছিলেন, শুধু সময় এবং ভালোবাসা ছাড়া। সে সবসময় নিজেকে প্রমাণ করার জন্য কাজ করেছে। আপনার কি ভয় লাগে না যে আভ্যা কখনো আপনার কাছে অভিযোগ করবে যে আপনি তাকে সুখ স্বাচ্ছন্দ্য দেননি? অনন্যা জিজ্ঞেস করল। অর্জুন সরাসরি তার চোখের দিকে দেখল। আমার মনে হয় যে একটি বাচ্চার বড় বাড়ির থেকে বেশি এমন এক বাবার দরকার হয় যে সবসময় তার কাছে থাকে, তার কথা শোনে। আমি সম্ভবত সবথেকে ভালো বাবা নই, কিন্তু আমি আমার পুরো চেষ্টা করি। অনন্যা নিজের চোখের জল লুকানোর জন্য মাথা নিচু করে নিল। সে সারা রাত ঘুমাতে পারল না। সে প্রথমবারের মতো কন্ট্রাক্ট এবং শেয়ার মার্কেটের বদলে জীবন সম্পর্কে ভাবল। পরদিন সকালে বৃষ্টি থেমে গিয়েছিল। অর্জুন তাড়াতাড়ি উঠে নাস্তা বানাচ্ছিল। অনন্যা তার কাছে গেল। নমস্তে। অর্জুন হাসল। সুপ্রভাত, আমি মিষ্টি আলু সেদ্ধ করছি। যদি আপনার এটা পছন্দ না হয় তবে আমি বাইরে থেকে অন্য কিছু আনতে পারি। অনন্যা মানা করে দিল এবং তার পাশেই বসে পড়ল। একজন সিইও এবং একজন মেকানিকের মাঝখানের সেই গভীর খাদ এখন ঝাপসা হয়ে যাচ্ছিল। দুপুরে যখন রোদ উঠল তখন একটি সাদা লাক্সারি কার গ্যারেজের সামনে এসে থামল। তা থেকে বিক্রম নামল, অনন্যার বিজনেস পার্টনার এবং প্রাক্তন প্রেমিক। সে অনন্যাকে ওই অবস্থায় দেখল এবং ব্যঙ্গ করল। অনন্যা মেহরা, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি এখানে এক মেকানিক এবং এই বাচ্চার সাথে খেলছ, অথচ কোম্পানির শেয়ার পড়ে যাচ্ছে। বিক্রমের কথাগুলো বিষাক্ত ছিল। সে অর্জুনকে অপমান করল। অনন্যা তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু আভ্যা বলে উঠল, আমার পাপা খারাপ নয়, সে সব থেকে ভালো। বিক্রম হাসল। নিজের যোগ্যতা দেখো। অনন্যা, তুমি কি এই আবর্জনার মধ্যে থাকতে চাও নাকি নিজের 10 বছরের পরিশ্রম বাঁচাতে চাও? অনন্যা বিক্রমের চোখের দিকে দেখল এবং শান্তভাবে বলল, আমি তা বেছে নিচ্ছি যা আমাকে খুশি দেয়। তুমি যেতে পারো। বিক্রম রেগে সেখান থেকে চলে গেল, যেতে যেতে হুমকি দিল যে সে তাকে বরবাদ করে দেবে। অনন্যা ওখানেই দাঁড়িয়ে রইল।
অর্জুন কাছে এসে বলল, আপনার এই সব কিছু করার দরকার ছিল না। অনন্যা তার দিকে ফিরে বলল, আমাকে এটা করতে হতো, কারণ প্রথমবারের মতো আমার মনে হল যে কেউ আমার সাথ কোনো স্বার্থ ছাড়াই দিচ্ছে। পরের কয়েকদিনে অনন্যা গ্রামের শান্তি উপভোগ করল। সে অর্জুনের সাথে গ্যারেজ পরিষ্কার করল, হিসাব নিকাশে সাহায্য করল। সে উপলব্ধি করল যে আসল প্রশান্তি বড় শহরের দৌড়ঝাঁপে নেই, বরং আপনজনদের সাথে থাকায় আছে। কিন্তু তখনই সে জানতে পারল যে বিক্রম কোম্পানিতে ক্ষমতা দখল করে নিয়েছে এবং সে কোম্পানির নীতিগুলো বদলে দিচ্ছে। অনন্যাকে পুনে ফিরে যেতে হল, কিন্তু এইবার সে একা ছিল না। তার মনে অর্জুন এবং আভ্যার স্মৃতি ছিল। পুনেতে বোর্ড মিটিংয়ের সময় অনন্যা বিক্রমের প্রতারণা ফাঁস করে দিল। সে দেখালো কিভাবে বিক্রম কোম্পানির আদর্শ বিক্রি করে নিজের ব্যক্তিগত ফায়দা লুটছিল। শেয়ার হোল্ডাররা অনন্যার সাথে দিল এবং বিক্রমকে বের করে দেওয়া হল। কিন্তু অনন্যা পুনরায় সিইও হতে অস্বীকার করল। সে সিদ্ধান্ত নিল যে সে ছোট উদ্যোক্তাদের সাহায্য করবে এবং নিজের কোম্পানির একটি অংশ অর্জুনের গ্রামে ট্রেনিং সেন্টার খোলার জন্য ব্যবহার করবে। যখন সে গ্রামে ফিরে এলো তখন বৃষ্টি হচ্ছিল। অর্জুন ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল। আভ্যা দৌড়ে এলো এবং তাকে জড়িয়ে ধরল। অনন্যা অর্জুনকে বলল, আমি আমার কথা ভুলিনি। তুমি আমার গাড়ি ঠিক করেছিলে আর তুমি আমার হৃদয়ও ঠিক করে দিয়েছ। অর্জুন হাসল এবং তার হাত ধরে নিল। কয়েক মাস পরে সেই পুরনো গ্যারেজের জায়গায় একটি নতুন অর্জুন অনন্যা ট্রেনিং সেন্টার খুলল, যেখানে গ্রামের যুবকদের দক্ষতা শেখানো হতো। তাদের বিয়ে খুব সাদামাটাভাবে ওই গ্রামেই হলো, যেখানে কোনো বড় বিজনেসম্যান নয়, বরং সেই সব মানুষ এসেছিল যাদের অর্জুন বছরের পর বছর সাহায্য করেছিল। অনন্যা এখন কোটি টাকার চুক্তিতে সেই খুশি পেত না যা সে আভ্যার সাথে হট চকলেট খাওয়ার সময় পেত। সে শিখে নিয়েছিল যে জীবন কখনো কখনো আমাদের ভুল রাস্তায় এই কারণেই নিয়ে যায় যাতে আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি। লোনাভোলা এখন সোনালি রোদ উকি দিতে শুরু করেছিল। গাছের ওপর জমে থাকা শিশির বিন্দুগুলো চকচক করছিল এবং ঠান্ডা হাওয়া অনন্যার মনের স্তরগুলো ধীরে ধীরে খুলে দিচ্ছিল। অনন্যা এখন ওখানকার ধীরগতির জীবনে অভ্যস্ত হতে শুরু করেছিল। প্রতি সকালে সে অর্জুন এবং ছোট আভ্যার সাথে তাড়াতাড়ি উঠত, উঠোন ঝাড়ু দিত, রান্না করত এবং কখনো কখনো গ্যারেজে অর্জুনকে সাহায্য করত। পুরনো সরঞ্জাম পরিষ্কার করা বা মেরামতির অর্ডার লেখা এখন তার ভালো লাগতে শুরু করেছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে সিইওর পদ ছাড়ার পর সে এত প্রশান্তি পাবে। যে জিনিসগুলো আগে তাকে রাতভর জাগিয়ে রাখত, যেমন কর্মচারীদের বেতন, $1,000,000 কন্ট্রাক্ট এবং সাপ্লাই চেইনের সমস্যা, সেগুলো এখন কুয়াশার মতো কেটে যাচ্ছিল। কিন্তু এই শান্তি বেশিদিন টিকল না। এক দুপুরে যখন অনন্যা একটি পুরনো ট্রাকের ফ্যান পরিষ্কার করছিল, অর্জুন হাতে ফোন নিয়ে গ্যারেজে এলো। তার মুখে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। তোমার এটা দেখা উচিত। সে স্ক্রিনটি অনন্যার দিকে ঘুরিয়ে বলল। স্ক্রিনে একটি ভিডিও চলছিল, যেখানে বিক্রম একটি বিজনেস নিউজ চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছিল। বিক্রম বেশ মার্জিত কিন্তু চাতুর্য ভরা ভঙ্গিতে বলছিল, আমরা অনন্যার হঠাৎ ছুটিতে যাওয়ার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু এই নাজুক সময়ে দায়িত্ব ছেড়ে যাওয়া বিনিয়োগকারীদের ভরসা ভেঙে দেয়। তাই কোম্পানি এবং 2000 কর্মচারীর ভবিষ্যতের রক্ষার জন্য আমাকে হাল ধরতে হয়েছে। গত 3 দিনে আমি জাপানি অংশীদারদের সাথে দেখা করেছি এবং বাজারে কোম্পানির ভাবমূর্তি পুনরুদ্ধার করেছি। যখন সাংবাদিক জিজ্ঞেস করল যে প্রতিষ্ঠাতাকে ছাড়াই কোম্পানির ভবিষ্যৎ কি, তখন বিক্রম কোনো দ্বিধা ছাড়াই জবাব দিল, ভবিষ্যৎ তাদের যারা কাজ করে, তাদের নয় যারা পালিয়ে যায়। অনন্যা ভিডিওটি বন্ধ করে দিল এবং গ্যারেজে নিস্তব্ধতা নেমে এলো। তার পদ হারানোর দুঃখ ছিল না, কিন্তু ওই শব্দগুলো তার আত্মসম্মানে গভীর আঘাত করেছিল। অর্জুন ধীর গলায় বলল, বিক্রম শুধু কোম্পানি দখল করতে চায় না, সে তোমার ভাবমূর্তি নষ্ট করছে। অনন্যা ঠান্ডা শ্বাস নিয়ে বলল, ওর মনে হয় যে ওকে ছাড়া আমি কিছুই নই, আর এখন ও এটাই পুরো দুনিয়াকে প্রমাণ করতে চায়। কলেজের দিনগুলোতে আমি ভেবেছিলাম যে সফল হওয়ার জন্য আমাকে নিজের আবেগ এবং নিজেকে পিছনে ফেলে আসতে হবে, আর আজ বিক্রমের কাছে সেই একই চাবিকাঠি আছে। অর্জুন খুব বেশি কথা বলতে জানত না, কিন্তু তার দৃষ্টিতে অনন্যার জন্য গভীর সম্মান ছিল। সেই রাতে অনন্যা ঘুমাতে পারল না। সে উঠোনে বসেছিল যখন আভেয়া নিজের পুতুল নিয়ে বাইরে এলো এবং তার পাশে বসে পড়ল। আভেয়া নিষ্পাপভাবে বলল, যখন আমি উদাস হই তখন পাপা বলে যে চাঁদ সবথেকে ভালো বন্ধু, কারণ সে চুপ থেকে সব শোনে। আপনি ভালো অনন্যা দিদি, লোক আপনাকে বোঝে না তো কি হয়েছে, আমি বুঝি। ওই শব্দগুলো অনমা হৃদয়ের কোনো এক ক্ষত ভরিয়ে দিল।
পরদিন সকালে অনন্যা নিজের ল্যাপটপ খুলল এবং কোম্পানির সিস্টেমে লগ ইন করল, যাতে তার কাছে তখনও ৩০ দিনের অ্যাক্সেস ছিল। সে দেখল যে বিক্রম জাপানি পার্টনারদের সাথে হওয়া চুক্তির শর্তগুলো বদলে দিচ্ছিল, যার ফলে স্থানীয় সম্পদের বদলে আমদানির ওপর নির্ভরতা বেড়ে যেত, যা কোম্পানির মূল আদর্শের পরিপন্থী ছিল। অনন্যার বুক ধকধক করতে লাগল। সে সমস্ত প্রমাণ জোগাড় করল এবং অর্জুনকে বলল, আমাকে পুনে ফিরে যেতে হবে। আমি আমার চেয়ারের জন্য নয়, সেই কোম্পানির আত্মা বাঁচানোর জন্য লড়ব, যাকে আমি নিজের রক্ত ঘাম দিয়ে করেছি। অর্জুন তাকে সাহস দিল এবং প্রথমবারের মতো তাকে জড়িয়ে ধরল, যা অনন্যার জন্য কোনো বিশাল শক্তি থেকে কম ছিল না। যখন সে পুনে এয়ারপোর্টে নামল, তখন শহরের আকাশ মেঘলা ছিল। সে সাধারণ জিন্স এবং শার্ট পরেছিল, কিন্তু তার চোখে ছিল এক নতুন চমক এবং দৃঢ়তা। তার পুরনো সহকর্মী দিয়া তাকে গোপনে স্বাগত জানালো এবং তাকে অফিসের পিছনের দরজা দিয়ে ভেতরে নিয়ে গেল। অনন দেখল যে ওখানকার স্লোগানগুলো বদলে গাওয়া হয়েছিল। এখন দৃষ্টিভঙ্গির বদলে মুনাফাই ছিল সর্বেসর্বা। সে নিঃশব্দে সিস্টেম থেকে সেই সমস্ত রেকর্ড বের করল যা প্রমাণ করে যে বিক্রম ট্যাক্স সুবিধা নেওয়ার জন্য সরকার এবং জনগণকে ধোঁকা দিয়েছে। সে শেয়ার হোল্ডারদের একটি জরুরি বৈঠক ডাকল। বৈঠকের দিন অনন্যা অত্যন্ত গাম্ভীর্যের সাথে সেই সব মানুষের মুখোমুখি হল যারা একসময় তার সাথে দাঁড়িয়েছিল, কিন্তু এখন বিক্রমের দিকে ছিল। সে স্লাইডে দেখালো কিভাবে নতুন এই চুক্তি কোম্পানির সুনাম নষ্ট করে দেবে। বিক্রম তাকে আদর্শবাদী বলে বিদ্রূপ করল, কিন্তু অনন্যা জবাব দিল, আদর্শবাদ নয়, এটা আমাদের অস্তিত্বের ভিত্তি। যদি বিশ্বাসী না থাকে তবে মুনাফা কী কাজে আসবে? বৈঠকের ফল এই হল যে বোর্ড চুক্তিতে স্থগিতাদেশ দিল এবং বিক্রমের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল। অনন্যা জয়ের পর নিঃশব্দে কোম্পানি থেকে পদত্যাগ করল। সে আর সেই পদের মুখাপেক্ষী ছিল না। যখন সে ফিরে এলো, তখন অর্জুন তার জন্য অপেক্ষা করছিল। আব্বা দৌড়ে এলো, আপনি কি জিতে গেছেন? অনন্যা তাকে জড়িয়ে ধরল এবং বলল, আমি কাউকে হারাতে যাইনি, শুধু নিজের কথা রাখতে গিয়েছিলাম। পরের কয়েক সপ্তাহে অর্জুন এবং অনন্যা মিলে একসাথে গ্যারেজটিকে আবার সাজালো এবং সেখানে অর্জুন অনন্যা অটো অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভিত্তি স্থাপন করল। অনন্যা সিদ্ধান্ত নিল যে সে গ্রামের যুবকদের কাজ শেখাবে, কিন্তু বিক্রম হার মানেনি। সে সরকারি কর্মচারীদের পাঠিয়ে গ্যারেজটিকে জমি বিবাদে ফাঁসানোর চেষ্টা করল। এক রাতে কেউ তাদের গেটের সামনে ময়লা ফেলল এবং তাকে প্রতারক বলল। অর্জুন রেগে গিয়েছিল, কিন্তু অনন্যা শান্ত ছিল। সত্যিকে চিৎকার করার প্রয়োজন হয় না অর্জুন, তাকে শুধু দাঁড়িয়ে থাকতে হয়। পুরো গ্রামের মানুষ, কাকিমা, ছোট বাচ্চা এবং পুরনো গ্রাহকরা অনন্যার সমর্থনে গ্যারেজের সামনে এসে দাঁড়িয়ে গেল। তাদের কাছে কোনো ব্যানার ছিল না, শুধু হাতে ছিল বাড়িতে বানানো রুটি আর চা। এটা দেখে অনন্যার চোখে জল এসে গেল। ওদিকে শহরে ২০০-র বেশি উদ্যোক্তা অনন্যার পক্ষে একটি পত্র জারি করল। চাপে পড়ে বিক্রমকে পিছিয়ে যেতে হলো এবং কোম্পানির পুরনো চেয়ারম্যান অনন্যার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইল। উদ্বোধনের দিন অনন্যা সাদা শাড়ি পরেছিল এবং অর্জুন সাধারণ সাদা কুর্তা। সেখানে কোনো রাজকীয় প্যান্ডেল ছিল না, শুধু পুরনো টায়ার আর কাঠের টেবিল দিয়ে তৈরি একটি মঞ্চ ছিল। অর্জুন বলল, আমরা এই জায়গাটি বড়লোক হওয়ার জন্য নয়, বরং সেই সব মানুষকে পথ দেখানোর জন্য বানিয়েছি যাদের দুনিয়া বেকার মনে করে। অনন্যা তার দিকে তাকালো এবং হাসতে হাসতে বলল, যেদিন আমি মজা করে বলেছিলাম যে তুমি গাড়ি ঠিক করলে আমি বিয়ে করে নেব, আমি জানতাম না যে তুমি শুধু ইঞ্জিন নয়, বরং আমার ভাঙা বিশ্বাসকেও ঠিক করে দেবে। আব্বা মঞ্চে এসে একটি গান গাইল, যা শুনে সবার চোখ ভিজে গেল। সেই রাতে তারার ছায়ায় অনন্যা অনুভব করল যে একজন সিইও হিসেবে সে যা কামিয়েছিল তার থেকে অনেক বেশি দামি এই ছোট্ট পরিবার আর গ্রামবাসীদের ভালোবাসা। সে সেই সব কিছু পেয়ে গিয়েছিল যা কখনো টাকা দিয়ে কেনা যায় না। এখন সে একজন স্ত্রী, একজন মা এবং একজন পথ প্রদর্শক ছিল, এবং সে তার এই নতুন পরিচয় গর্বিত ছিল। একটি মজা থেকে শুরু হওয়া এই গল্প এখন এক নতুন আশার কাহিনী হয়ে উঠেছিল। মার্চ মাস ছিল, আকাশ হালকা নীল রঙের ছিল এবং পশ্চিম ঘাটের পাহাড় থেকে আসা ঠান্ডা সামুদ্রিক হাওয়া অনন্যার চুল উড়িয়ে দিচ্ছিল। সে যখন সেই পুরনো মর্চে ধরা সাইনবোর্ডের সামনে দাঁড়িয়েছিল, যা মহারাষ্ট্র এবং কর্ণাটকের সীমানা নির্দেশ করছিল। নিচের উপত্যকা ছিল সবুজ, আর আঁকাবাঁকা রাস্তাগুলো মেঘের মাঝে কোনো রেশমি ফিতার মতো দেখাচ্ছিল। অর্জুন তার মোটরসাইকেল একটি গাছের নিচে দাঁড় করালো এবং 2টো গরম কফির কাপ নিয়ে অনন্যার কাছে এলো। সে জিজ্ঞাসা করল যে তার কি ঠান্ডা লাগছে, কিন্তু অনন্যা না করল এবং অপলক দৃষ্টিতে সেই দিগন্তের দিকে তাকিয়ে রইল, যেখানে সমুদ্রের ঢেউ দূরে কোথাও রোদে ঝিলমিল করছিল।
অনন্যা জানালো যে পুরনো দিনগুলোতে যখন সে খুব মানসিক চাপে থাকত তখন সে প্রায়ই নিজের গাড়ি নিয়ে একা এখানে আসত, কারণ এই সীমানায় দাঁড়িয়ে তার এমন মনে হতো যেন সে তার পুরনো জীবন এবং ভবিষ্যতের মাঝে বেছে নেওয়ার অধিকার পেয়ে গেছে। অর্জুন পাশের একটি বড় পাথরের ওপর বসতে বসতে বলল যে সেও নিজের পুরনো ট্রাকে মালামাল নিয়ে অনেকবার এখান দিয়ে যাতায়াত করেছে, কিন্তু কখনো ভাবেনি যে সে অনন্যার মতো কোনো মেয়ের সাথে এখানে আবার আসবে। অনন্যা তাকে জানালো যে সে বিদেশে একটি অনেক বড় আন্তর্জাতিক পদের প্রস্তাব পেয়েছে এবং তার কাছে ভাবার জন্য মাত্র 3 দিন সময় আছে। অর্জুন শান্ত থাকল এবং অনন্যার হাত ধরল। অনন্যা স্বীকার করল যে সে আবার শূন্য থেকে শুরু করতে ভয় পায় না, কিন্তু তার ভয় হয় যে কোথাও সে নিজেকে আবার হারিয়ে না ফেলে বা সেই শান্তিকে না ছেড়ে দেয় যা সে এই ছোট গ্রামে পেয়েছে। অর্জুন তাকে বোঝালো যে কোনো পছন্দই পুরোপুরি ঠিক হয় না, শুধু সেটাই বেছে নেওয়া উচিত যা রাতে চোখ বন্ধ করার সময় মনকে শান্তি দেয়। অনন্যা অর্জুনের কাঁধে মাথা রাখল এবং বলল যে যদি সেই বৃষ্টির রাতে সে ওই ইঞ্জিন ঠিক না করত তবে সে আজও এক অহংকারী এবং একা সিইও হয়েই থাকত। অর্জুন হাসল এবং বলল যে সেও হয়তো শুধু যন্ত্রপাতির যন্ত্রাংশ চিনতেই নিজের জীবন কাটিয়ে দিত। সন্ধ্যায় যখন তারা গ্যারেজে ফিরল তখন অনেক নতুন ছাত্র সেখানে এসেছিল, যাদের মধ্যে মীরা নামের একটি 17 বছরের মেয়েও ছিল, যে খুব গরিব ছিল এবং নিজের অসুস্থ মায়ের দেখভালের জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছিল। মীরা ভয় পাচ্ছিল, কিন্তু আব্বিয়া তার হাত ধরল এবং তাকে ভেতরে নিয়ে গেল। অনন্যা অর্জুনের দিকে তাকালো এবং সে তার উত্তর পেয়ে গেল। সেই রাতে অনন্যা বিদেশ যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিল এবং ইমেলে লিখল যে সে সেই জায়গাটি বেছে নিয়েছে যেখানে তার সবথেকে বেশি প্রয়োজন। পরের দিনই দিল্লি থেকে এক তরুণ সাংবাদিক সেখানে এলো এবং সে তাদের এই নিখরচায় ট্রেনিং সেন্টারের ওপর একটি ছোট ডকুমেন্টারি বানালো। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে গেল এবং মাত্র 48 ঘণ্টায় 30 লাখের বেশি মানুষ তা দেখল। মানুষ অনন্যার এই সিদ্ধান্তের প্রশংসা করতে লাগল এবং সরকারও তাদের এই অর্জুন অনন্যা মডেল দেশের বাকি রাজ্যগুলোতে প্রয়োগ করার জন্য হাত মেলাল। অনেক বড় কোম্পানি ছাত্রদের জন্য বৃত্তির প্রতিশ্রুতি দিল এবং শহরে সেই সব মানুষও বার্তা পাঠাল যারা আগে অনন্যাকে সন্দেহ করেছিল। এমনকি বিক্রমও হার মেনে নিয়েছিল এবং এখন সে সব কিছু ছেড়ে ছুড়ে নিজের স্ত্রীর সাথে একটি ছোট বেকারি চালানোর পরিকল্পনা করছিল। মাসের শেষ দিনগুলোতে অর্জুন এবং অনন্যা যখন তাদের নতুন তৈরি হোস্টেলে ঘুমন্ত ছাত্রদের দেখল, তখন অনন্যা বলল যে তার এই বিষয়ে কোনো আক্ষেপ নেই যে সে এখানে থেকে গেছে, বরং তার দুঃখ এই যে সে এই সার্থক জীবন কাটানোর সিদ্ধান্ত আগে কেন নেয়নি। অনন্যা অর্জুনকে ধন্যবাদ জানালো যে সে শুধু তার মার্সিডিজ কিক করেনি, বরং তার আত্মা এবং জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিও পুরোপুরি বদলে দিয়েছে। অর্জুন অনন্যার হাত চুম্বন করল এবং বলল যে তাদের এখন দুনিয়ার জন্য খুব বড় কিছু করার দরকার নেই, শুধু এটাই যথেষ্ট যে তারা কোনো শিশুর মনে এই বিশ্বাস জাগাতে পারে যে এই পৃথিবী এখনও থাকার জন্য একটি ভালো জায়গা। রাতের নিস্তব্ধতায় তারা দুজনে একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল, আর সেই পুরনো মজার চ্যালেঞ্জ এখন এক সুন্দর বাস্তবে পরিণত হয়েছিল। যদি তুমি এটা ঠিক করে দাও তবে আমি তোমাকে বিয়ে করে নেব। আর সত্যি অর্জুন সেই ইঞ্জিনের সাথে সাথে তাদের ভবিষ্যৎকেও চিরকালের জন্য ঠিক করে দিয়েছিল। এই গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনার এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে এটিকে লাইক করুন এবং শেয়ার করুন। আপনার প্রতিটি প্রতিক্রিয়া আমাদের ভবিষ্যতে আরও ভালো গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। আবার দেখা হবে পরবর্তী গল্পের সাথে। বর্ষার পরের বৃষ্টি 3 দিন ধরে টানা চলতে থাকল। লোনাভালার পরিবেশ শান্ত এবং গম্ভীর হয়ে গিয়েছিল, যেন সে মুম্বাই থেকে আসা কোনো বড় ঝড়ে পূর্বাভাস শুনতে পাচ্ছিল। কোম্পানি অনন্যার পদত্যাগ এবং তার স্বাধীনভাবে লোনাভালায় কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্তে খুব কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। যদিও বোর্ড মিটিংয়ে অনন্যা ব্যাপক সমর্থন পেয়েছিল এবং মিডিয়াও তার সাথে ছিল, কিন্তু পরিস্থিতি এত সহজ ছিল না। বিক্রম, যে এখন কোম্পানির সহসভাপতি হয়ে গিয়েছিল এবং একসময় অনন্যার সবথেকে কাছের সহকর্মী ছিল, এখন তার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াল। একটি বিজনেস ম্যাগাজিনকে দেওয়া ইন্টারভিউতে সে পরিষ্কার বলল, আমরা রণনীতিতে আবেগ সহ্য করতে পারি না, আমরা শেয়ার হোল্ডারদের জন্য কাজ করি, কোনো পরিবেশ বান্ধবতা বা আদর্শবাদের ভ্রমের জন্য নয়। পরের দিনই অনন্যার ব্যক্তিগত এবং দাপ্তরিক নথিপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হলো। অনেক খবরের কাগজ অত্যন্ত কটু শিরোনাম ছাপল। কেউ তাকে দায়িত্বজ্ঞানহীন সিইও বলল, তো কেউ তাকে নৈতিকতার নামে মুনাফা নষ্টকারী মহিলা বলে আখ্যা দিল। অনন্যা একটি বেনামি ইমেলও পেল, যাতে লেখা ছিল, এখনই থেমে যাও,
নইলে পরিণাম আরও খারাপ হবে। অর্জুনের মুখ এই সব কিছু পড়ে শক্ত হয়ে গেল। সে রাগে নিজের মুষ্টিবদ্ধ হাত শক্ত করল এবং পুনে গিয়ে সেই সব লোকের মুখোমুখি হওয়ার কথা ভাবল। কিন্তু অনন্যা তার হাত ধরল। না অর্জুন, এটা তার যোগ্য নয়। তারা চায় আমরা রেগে যাই, আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং যা কিছু আমরা এখানে বানিয়েছি তা যেন আমরা নিজেই ধ্বংস করে দিই। অনন্যা নিজের ল্যাপটপ খুলল এবং একটি সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী উত্তর লিখল। আমি সঠিক পথ বেছে নিয়েছি, সহজ পথ নয়। সেই রাতে তার এই পোস্ট ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে গেল। কিন্তু পরের দিনই আরেকটি নতুন সমস্যা দেখা দিল। হঠাৎ গ্যারেজে নগর নিগম এবং নির্মাণ বিভাগের কর্মকর্তারা এসে হাজির হল। তাদের ওপর অভিযোগ ছিল যে এই গ্যারেজ সরকারি জমি দখল করে বানানো হয়েছে। একজন কর্মকর্তা ঠান্ডা স্বরে বলল, আমাদের আপনার সমস্ত কাগজ এবং জমির মাপযোগ করতে হবে। অর্জুন অবাক ছিল, কারণ এই গ্যারেজ তার দাদামশায়ের আমলের ছিল এবং তার কাছে সমস্ত বৈধ কাগজপত্র ছিল, কিন্তু তারা শুনতে রাজি ছিল না। রাতে যখন তারা গ্যারেজ বন্ধ করছিল তখন কেউ ময়লা ফেলল এবং তাকে কর্পোরেট গদ্দার বলে চিৎকার করে পালিয়ে গেল। অর্জুন চিন্তিত ছিল, কিন্তু অনন্যা তাকে জল খাইয়ে বোঝালো যে সে সত্যের খাতিলে পিছিয়ে আসবে না এবং যদি সে আজ হেরে যায় তবে সে সেই সমস্ত মানুষ এবং ছাত্রদের বিশ্বাস ভেঙে দেবে যারা তাকে নিজের অনুপ্রেরণা মনে করে। পরের দিন অনন্যা আনুষ্ঠানিকভাবে তার নতুন উদ্যোগের ঘোষণা করল, অর্জুন অনন্যা কেন্দ্র, যা শুধু মেরামতির কাজ করবে না বরং গরিব যুবকদের জন্য একটি স্কিল ট্রেনিং সেন্টারও হবে। এর জবাবে পুরনো কোম্পানি তাদের ওপর ২০ কোটি টাকার ক্ষতিপূরণ এবং ব্যবসার ওপর নিষেধাজ্ঞা জারির মামলা ঢুকে দিল। এই খবর শোনা মাত্রই লোনাভালা এবং আশেপাশের গ্রামের কয়েকশো মানুষ গ্যারেজের বাইরে জড়ো হয়ে গেল। তারা কোনো প্রতিবাদ করছিল না, শুধু শান্ত হয়ে দাঁড়িয়েছিল। কেউ সবজি এনেছিল, কেউ জলের বোতল, আর কেউ নিজের সঞ্চিত অর্থের ছোট খাম। সেই বৃদ্ধা মহিলা যার গাড়ি অর্জুন ঠিক করেছিল সে সবার আগে দাঁড়িয়েছিল এবং অনন্যাকে বলল, মা, তুই ভয় পাস না, আমরা সবাই তোর সাথে আছি। একটি ছোট বাচ্চা অনন্যার হাতে একটি খেলনা গাড়ি ধরিয়ে দিল এবং বলল, আপনি আমার বাবার গাড়ি ঠিক করেছিলেন, এখন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য। অনন্যার চোখে জল এসে গেল। তখনই মুম্বাই থেকে এক আইনজীবীর বার্তা এলো, যাতে ২০০-র বেশি উদ্যোক্তা এবং প্রাক্তন কর্মীর স্বাক্ষর ছিল, যারা অনন্যার সমর্থনে দাঁড়িয়েছিল। তারা ঘোষণা করল যে তারা মুনাফার উপরে নৈতিকতাকে স্থান দেওয়া মানুষের সাথে আছে। আইনি চাপ এবং জনসমর্থন দেখে আদালত মামলায় স্থগিতাদেশ দিল এবং তদন্তের নির্দেশ দিল। বিক্রমের সম্মান কমতে লাগল এবং কোম্পানির শেয়ারও ধসে পড়ল। শেষে পুরনো চেয়ারম্যান হর্ষবর্ধন সিং নিজে অনন্যাকে ক্ষমার ইমেল পাঠালেন, কিন্তু অনন্যা কোনো জবাব দিল না। সে শুধু নিজের নতুন পৃথিবী নির্মাণে ব্যস্ত থাকল। এক সন্ধ্যায় অর্জুন টেবিলে কিছু বুনো ফুল রাখল এবং অনন্যাকে জিজ্ঞাসা করল যে সে কি পরের দিন উদ্বোধন অনুষ্ঠানের জন্য তৈরি। সে লাজুক মুখে জিজ্ঞাসা করল, তুমি কি একজন গরিব মেকানিককে বিয়ে করবে? অনন্যা হাসল, কাল আমরা কেন্দ্রের উদ্বোধন করব, আর সন্ধ্যায় বিয়ে। সেই রাতে মেঘ কেটে গেল এবং আকাশে দ্বিতীয়ার চাঁদ দেখা গেল। পরের দিন সকাল ছিল ঠান্ডা এবং সোনালি। সেই দিনটি লোনাভালার ইতিহাসে আসার দিন ছিল। পুরো গ্রাম সাজানো হয়েছিল। যুবকরা পুরনো টায়ার আর বাসনপত্র দিয়ে গ্যারেজটিকে একটি উৎসবস্থলে পরিণত করেছিল। মানুষ দূর দূরান্ত থেকে মিষ্টি এবং উপহার নিয়ে আসছিল। অর্জুন সাদা কুর্তা পায়জামা পরেছিল এবং আব্বা বেগুনি রঙের ফ্রকে চমকাচ্ছিল। অনন্যা সাদা সিল্কের শাড়িতে এলো, যার হাতে ছিল বুনো ফুলের তোড়া। তারা যখন মঞ্চে এলো তখন মানুষ করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাল। অর্জুন বলল যে এই কেন্দ্র সেই সব মানুষের জন্য যাদের কোনো ভবিষ্যৎ ছিল না। অনন্যা আবেগপ্রবণ হয়ে বলল যে অর্জুন শুধু মেশিন নয়, বরং তার হৃদয়ের মোর্চেও পরিষ্কার করে দিয়েছে। ঠিক সেই সময় একটি কালো লাক্সারি গাড়ি গেটে এসে থামল এবং চেয়ারম্যান হর্ষবর্ধন সিং বাইরে এলেন। নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। তিনি হাত জোর করে বললেন যে তিনি এখানে কোনো বিবাদের জন্য নয়, বরং নিজের কথা রাখতে এসেছেন। তিনি সমস্ত মামলা প্রত্যাহারের অফিসিয়াল নথিপত্র এবং নিজের পক্ষ থেকে একটি অনুদানী চেক অনন্যাকে সঁপলেন। অনন্যা সেটি অর্জুন এবং গ্রামবাসীদের সম্মতিতে গ্রহণ করল। সন্ধ্যার বিয়েটি ছিল অত্যন্ত সাধারণ এবং আবেগপূর্ণ। যখন আভেয়া অনন্যার জন্য গান গাইল তখন কেউ নিজের চোখের জল আটকে রাখতে পারল না। রাতের নিস্তব্ধতায় অর্জুন আর অনন্যা একে অপরের হাত ধরে বসেছিল। অর্জুন বলল যে সে কখনো ভাবেনি একটি মেকানিক হয়েও সে এত বড় সংসার গড়তে পারবে। অনন্যা তার কাঁধে মাথা রাখল এবং বলল যে একটি সত্য অনুভূতি হাজারো প্রেজেন্টেশনের চেয়ে অনেক বেশি মূল্যবান। কয়েক মাস কেটে গেল এবং মার্চ মাস চলে এলো। তারা দুজনে আবার সহ্যাদ্রির সেই সীমানায় দাঁড়িয়েছিল।
অনন্যা জানালো যে সে আবার মুম্বাই থেকে একটি বড় পদের অফার পেয়েছে। অর্জুন তাকে জিজ্ঞেস করল যে তার সিদ্ধান্ত কি। অনন্যা অর্জুনের হাত শক্ত করে ধরল এবং বলল যে সে এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। সে এখন কেবল একজন সিইও নয়, বরং একজন স্ত্রী, একজন মা এবং একজন গুরু ছিল। সে তার পুরনো পরিচয়ের বদলে এমন এক জীবন পেয়েছিল যেখানে প্রতিদিন শান্তি ছিল। অর্জুন তাকে চুম্বন করল এবং বলল যে তাদের ছোট্ট গ্যারেজ এখন পুরো অঞ্চলের জন্য আশার আলো হয়ে উঠেছে। সূর্য অস্ত যাচ্ছিল এবং লোনাভালার পাহাড়ে তাদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। একটি মজা থেকে শুরু হওয়া গল্প তাদের পুরো পৃথিবীকেই বদলে দিয়েছিল। এই গল্পটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ। যদি এটি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে দয়া করে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী গল্পের সাথে। সেই সকালে লোনাভালায় হালকা ঠান্ডা ছিল এবং সূর্যের কিরণ ঘন মেঘ ভেদ করে মাটিতে নেমে আসছিল। এটি এমন একটি দিন ছিল যার কল্পনা কেউ করেনি। একটি নতুন কোম্পানির উদ্বোধন এবং এমন একটি বিয়ে যা কোনো প্রতিষ্ঠিত নিয়মের সাথে মিলছিল না, কিন্তু স্থানীয় মানুষের চোখে এটি ছিল আশার দিন। সেই দিন যখন শহরের এক সফল নারী ক্ষমতার চেয়ার ছেড়ে একটি পুরনো গ্যারেজ, একজন সাধারণ মেকানিক এবং এক অনাথ শিশুকে আপন করে নিয়েছিল। এটি এমন একটি দিন ছিল যেখানে প্রত্যেকেই নিঃস্বার্থভাবে নিজের অবদান রাখতে চেয়েছিল। কেবল বিশ্বাসের কারণে গ্যারেজের সামনে যুবকদের দল উৎসাহের সাথে ব্যানার লাগাচ্ছিল, যেগুলি পুরনো ত্রিপল আর রঙিন কাগজ দিয়ে হাতে বানানো হয়েছিল, যাতে লেখা ছিল অর্জুন অনন্যা অটো ওয়ার্কস, মধ্য ভারতের প্রশিক্ষণ ও মেরামত কেন্দ্র। এর পাশে ছোট অক্ষরে আরেকটি লাইন লেখা ছিল, মন থেকে করা এক নতুন শুরু। চারপাশের গ্রাম থেকে মানুষ কোনো আমন্ত্রণ ছাড়াই চলে আসছিল। কেউ ভুল এনেছিল, কেউ ফল আর মিষ্টি। কিছু মানুষ তো তাদের সন্তানদেরও সাথে এনেছিল, যাতে তারা কারিগরি প্রশিক্ষণের জন্য নাম লেখাতে পারে। এক বৃদ্ধা কাঠের থালায় 3 বাটি গরম ডালের হালুয়া নিয়ে এলেন এবং বললেন, আমার কাছে এই হাত দুটি ছাড়া আর কিছুই নেই, কিন্তু আমি চাই আপনারা নতুন বছরের এই আশীর্বাদ গ্রহণ করুন। অর্জুন সাদা শার্ট আর গাঢ় রঙের প্যান্ট পরেছিল এবং তার চুলে তখনও তেলের কিছু দাগ ছিল, যা সে ধোয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। সে তার মেয়ে আভার হাত ধরেছিল, যে বেগুনি রঙের ফ্রক পরেছিল এবং তার চোখ উৎসাহে চকচক করছিল। সূর্য পুরোপুরি ওঠার সাথে সাথে অনন্যা সেখানে পৌঁছল। সে পদ্মফুলের কারুকাজ করা একটি সাদা শাড়ি পরেছিল। চুল খোলা ছিল এবং হাতে ছিল বুনো ফুলের একটি তোড়া, যা শিশুরা পাহাড় থেকে তুলে এনেছিল। সে যখন এগিয়ে গেল, মানুষ করতালিতে তাকে স্বাগত জানাল। শুধু এই জন্য নয় যে সে একজন কনে ছিল, বরং এই জন্য যে তারা তার মধ্যে একটি প্রতীক দেখতে পেয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানটি সাধারণ হলেও আবেগঘন ছিল। অর্জুন সংক্ষেপে বলল, আমরা এই জায়গাটি কেবল ধনী হওয়ার জন্য খুলিনি, বরং এই জন্য খুলেছি যাতে সেই মানুষগুলো, যাদের দুনিয়া ভবিষ্যৎহীন মনে করে, তাদের জন্য আবার শুরু করার একটি জায়গা থাকে। সে থেমে অনন্যার দিকে তাকালো এবং বলল, আর আমি বৃষ্টি আর মেশিনের শব্দের মাঝে আমার জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছি। অনন্যা এগিয়ে এলো এবং শান্তস্বরে বলল, যখন আমি মজা করে বলেছিলাম যে যদি তুমি মেশিন ঠিক করে দাও তবে আমি তোমাকে বিয়ে করব, তখন আমি জানতাম না যে তুমি শুধু ইঞ্জিন নয়, বরং আমার ভেতরের সেই বিশ্বাসকেও ঠিক করে দেবে, যাতে অনেক আগে জং ধরে গিয়েছিল। পুরো চত্বর করতালিতে মুখরিত হয়ে উঠল এবং শিশুরা ঢোল বাজাতে শুরু করল। চারদিকে রঙিন কাগজের টুকরো উঠছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে গেটের বাইরে একটি চকচকে কালো গাড়ি থামল। কালো স্যুট পরা এক ব্যক্তি বেরিয়ে এলেন। তিনি ছিলেন গ্রুপের চেয়ারম্যান শ্রী হর্ষবর্ধন সিং। নিস্তব্ধতা নেমে এলো। অনন্যাও এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু শ্রী সিং ধীরে ধীরে এগিয়ে এলেন এবং সন্ধির সংকেত হিসেবে হাত তুললেন। তিনি বললেন, আমি এখানে হাঙ্গামা করতে আসিনি, আমি নিজের দেওয়া একটি প্রতিশ্রুতি পালন করতে এসেছি। যদি কোনোদিন অনন্যা মেহরা খালি হাতে আবার সব দাঁড় করানোর সাহস দেখায়, তবে আমি মাথা নত করে তা স্বীকার করব। তিনি একটি ছোট বাক্স এগিয়ে দিলেন, যাতে মামলা তুলে নেওয়ার আইনি নথি ছিল, এবং একটি খাম যাতে ব্যক্তিগত আর্থিক সহায়তার চেক ছিল। অনন্যা সেটা সাথে সাথে নিল না। সে অর্জুন এবং বাকিদের দিকে তাকালো এবং বলল, আমি এটি গ্রহণ করব, টাকার জন্য নয়, বরং এই জন্য কারণ আমার বিশ্বাস যে কখনো কখনো মানুষ সত্যিই বদলে যেতে পারে। সেই রাতে বিয়ের অনুষ্ঠান গ্যারেজের ভেতরেই হল, যেখানে লোহার তার দিয়ে হলুদ বাল্ব ঝোলানো হয়েছিল।
টেবিলগুলো পুরনো কাঠের তক্তা জোড়া দিয়ে বানানো হয়েছিল এবং তেলের ড্রামগুলোকে উল্টো করে কাপড় দিয়ে ঢেকে চেয়ার হিসেবে রাখা হয়েছিল। কিন্তু কেউ অভিযোগ করেনি, কারণ কোনো বিয়ে মানুষকে এত আবেগপ্রবণ করেনি। যখন আভ্যা মঞ্চে দাঁড়িয়ে তার মা অনন্যার জন্য নিজের লেখা একটি গান গাইল, তখন কেউ চোখের জল আটকে রাখতে পারল না। সে তার আধো আধো কণ্ঠে গাইল, মা অনন্যা, তুমি রোদের মতো, যা ঝড়ের পরে এসেছ। বাবা অর্জুন আমাদের পাহাড়ের মতো আগলে রেখেছে। আমাদের ঘর ছোট কিন্তু হাসিতে ভরা। মা বাবা আমাকে একা না ছাড়ার জন্য ধন্যবাদ। অনন্যা কেঁদে ফেলল এবং অর্জুন আভ্যাকে জড়িয়ে ধরল। মানুষ চারদিকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, কারণ তারা জানত যে এক নতুন পরিবার জন্ম নিচ্ছে, যা ক্ষমতা বা রক্তের ওপর নয়, বরং মানবতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিয়ের পর যখন সবাই চলে গেল, অর্জুন আর অনন্যা হালকা আলোয় একসাথে বসেছিল। অর্জুন তার হাত ধরে বলল, আমি ভেবেছিলাম আমি কেবল বোল্ট আর স্ক্রুড্রাইভারের জন্য জন্মেছি, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করালে যে একজন মেকানিকও মন থেকে তার ঘর বাঁধতে পারে। অনন্যা তার কাঁধে মাথা রেখে বলল, আর আমি ভেবেছিলাম আমি কেবল রণকৌশল আর লক্ষ্য পূরণ করা সিইও, কিন্তু তুমি আমাকে মনে করিয়ে দিলে যে কখনো কখনো একটি আলিঙ্গন আর এক কাপ আদা চা হাজারো প্রেজেন্টেশন স্লাইডের চেয়ে অনেক বেশি মূল্যবান। তারা চুপচাপ বসে রইল। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। গ্যারেজের বাতি নিভে গিয়েছিল এবং লোনাভালা ঘুমিয়ে পড়েছিল। কিন্তু সেই নিস্তব্ধতায় তারা একে অপরের ছিল এবং তাদের একটি লক্ষ্য ছিল, বিশ্বাস, ন্যায় আর দয়ার সাথে একটি অঞ্চলের পুনর্গঠন করা। পরদিন সকালে অনন্যা তাড়াতাড়ি উঠে পড়ল। জানলা দিয়ে আসা রোদ দেখে সে বাইরে বেরোল। গ্যারেজের দেয়ালে কেউ লাল রং দিয়ে লিখে দিয়েছিল, অর্জুন অনন্যা কেবল একটি গ্যারেজ নয়, বরং আশার ঘর। সে হেসে ফেলল। ছাদের উপর একটি চড়ুই পাখি ডাকছিল, যা এক নতুন যুগের সংকেত। এখন আর কোনো ঝড় ছিল না, কোনো প্রতিযোগিতা ছিল না, শুধু সামনের পথ ছিল, যাতে সে আর অর্জুন একসাথে চলার কথা ছিল। মার্চ মাস ছিল। আকাশ হালকা নীল রঙের ছিল এবং সহ্যাদ্রির পাহাড় থেকে আসা হাওয়া অনন্যার চুল উড়িয়ে দিচ্ছিল। সে যখন সেই পুরনো সীমানায় দাঁড়িয়েছিল, যেখানে পুনে আর মুম্বাইয়ের রাস্তা মিশেছে, নিচে সবুজ উপত্যকা আর আঁকাবাঁকা রাস্তাগুলো মেঘের মাঝে রেশমি সুতোর মতো দেখাচ্ছিল। অর্জুন তার মোটরসাইকেল থামালো এবং 2 পেপার কাপে গরম কফি নিয়ে এলো। সে জিজ্ঞেস করল, ঠান্ডা লাগছে? অনন্যা না বলল, তার নজর দিগন্তের দিকে ছিল। অনন্যা বলল, পুরনো দিনগুলোতে যখন আমি চাপে থাকতাম, তখন আমি একাই এখানে আসতাম। এখানে দাঁড়িয়ে মনে হতো যেন আমি অতীত আর ভবিষ্যতের মাঝে বেছে নেওয়ার অধিকার পেয়ে গেছি। অর্জুন পাথরের উপর বসল এবং বলল, আমিও এখান দিয়ে গিয়েছি, কিন্তু একটি পুরনো ট্রাকে মালপত্র বোঝাই করে। কখনো ভাবিনি তোমার সাথে এখানে আবার আসব। অনন্যা তার পাশে বসল এবং জানালো যে সে ফিরে যাওয়ার জন্য বড় প্রস্তাব পেয়েছে। অর্জুন অবাক হল না এবং জিজ্ঞেস করল সে কি ভেবেছে। অনন্যা লম্বা শ্বাস নিয়ে বলল, আমি পালাতে ভয় পাই না, কিন্তু আমার ভয় হয় যদি আমি চলে যাই তবে আমি সেই অংশটা হারিয়ে ফেলব যা আমি এখানে পেয়েছি। আর যদি আমি থাকি তবে হয়তো আমি সেই মানুষদের ছেড়ে দেব যাদের আমাকে প্রয়োজন। আমি জানি না কোনটা ঠিক। অর্জুন তার হাত শক্ত করে ধরল। সে বলল, কোনো সিদ্ধান্তই পুরোপুরি ঠিক হয় না, শুধু সেটা বেছে নাও যা তোমাকে শান্তি দেবে। অনন্যা তার কাঁধে মাথা রাখল। যদি তুমি সেই ইঞ্জিন ঠিক না করতে তবে আমি আজও সেই অহংকারী সিইও থাকতাম। অর্জুন হাসল। আর আমি সেই মেকানিক যে নিজের মেয়েকে বোল্ট চেনা শেখাত। তারা দুজনেই হাসল, কিন্তু সেই হাসিতে গভীরতা ছিল। তারা জানত যে তারা জীবনের এক বড় মোড়ে দাঁড়িয়ে আছে। তারা যখন ফিরে এলো, একদল নতুন ছাত্র সেখানে অপেক্ষা করছিল। মায়া নামে এক 17 বছরের মেয়ে, যে খুব দরিদ্র ছিল, অনন্যার সামনে এলো। সে বলল, ম্যাম, আমার কাছে টাকা নেই আর আমাকে আমার অসুস্থ মায়ের খেয়াল রাখতে হয়। আমি কি এখানে শিখতে পারি? অনন্যা কিছু বলার আগেই আফিয়া তার হাত ধরল এবং বলল, হ্যাঁ, এখানে পড়াশোনা ফ্রি, কিন্তু পরিশ্রম করতে হবে। অনন্যা অর্জুনের দিকে তাকালো এবং সে তার উত্তর পেয়ে গেল। সেই রাতে অনন্যা তার ল্যাপটপ খুলল এবং ফিরে যাবার প্রস্তাব ফিরিয়ে দিল। সে লিখল, আমি সেই জায়গাটি বেছে নিয়েছি যেখানে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, ক্ষমতার জন্য নয়, বরং সার্থক কিছু করার জন্য। সে ল্যাপটপ বন্ধ করে বাইরে গেল, যেখানে অর্জুন এক বৃদ্ধার সাইকেল ঠিক করছিল। মহিলাটি তাকে এক ঝুড়ি আম দিলেন, যা অর্জুন নিতে চাইছিল না, কিন্তু মহিলা নাছোড়বান্ধা। অনন্যা হাসল। একটি পুরনো গ্যারেজ এখন পুরো অঞ্চলের কেন্দ্রে পরিণত হয়েছিল। পরদিন সকালে দিল্লি থেকে এক সাংবাদিক এলো এবং সেখানকার ছাত্রদের উৎসাহ ক্যামেরাবন্দি করল।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হলো এবং দুদিনে ৩০ লক্ষেরও বেশি মানুষ তা দেখল। মানুষ অনন্যার সাহসী সিদ্ধান্তের প্রশংসা করল। একটি রিপোর্টে বলা হলো, এখানে কেবল দক্ষতা শেখানো হয় না, এখানে মানুষকে তাদের মূল্য মনে করিয়ে দেওয়া হয়। সরকারও এই মডেলটি বাকি রাজ্যগুলোতে চালু করার ইচ্ছা প্রকাশ করল। অনেক কোম্পানি স্কলারশিপ এক প্রতিশ্রুতি দিল এবং বিক্রমও পদত্যাগ করে তার স্ত্রীর সাথে একটি ছোট দোকান খোলার সিদ্ধান্ত নিল। মাসের শেষে অর্জুন আর অনন্যা একসাথে বসে হোস্টেলে ঘুমন্ত শিশুদের দেখল। আর অনন্যা বলল যে তার কোনো আফসোস নেই। অর্জুন বলল, দেরিতে হলেও সব ঠিক হয়েছে। অনন্যা তার চোখের দিকে তাকিয়ে বলল, যখন আমি এখানে এসেছিলাম তখন আমি একজন সিইও ছিলাম। আজ আমি একজন স্ত্রী, একজন মা এবং একজন পথপ্রদর্শক যে সত্যি বাঁচতে শিখেছে। আমার পুরো ব্যক্তিত্ব বদলে দেওয়ার জন্য ধন্যবাদ। অর্জুন তাকে চুম্বন করল আর বলল, আমাদের শুধু এতটুকু করতে হবে যাতে আমরা দুনিয়াকে বাসযোগ্য করে রাখি। উপরে তারা জ্বলজ্বল করছিল আর পাহাড়ের হাওয়া ভবিষ্যতের উষ্ণতা বয়ে আনছিল। কোনো কর্পোরেট চাপ ছিল না, শুধু হাসি প্রতিধ্বনি হচ্ছিল। একটি মজা থেকে শুরু হওয়া গল্প সত্যি একটি পুরো জীবনকে ঠিক করে দিয়েছিল। এই যাত্রায় সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী গল্পের সাথে। সেগুলি ছিল অনন্য শান্তির দিন। সহ্যাদ্রি পাহাড়ে রোদ ঝলমল করছিল আর বাতাস পুরনো স্মৃতির স্তরগুলোকে পরিষ্কার করে দিচ্ছিল। অনন্যা এখন সেই ধীর আর সত্য জীবনের অভ্যস্ত হয়ে গিয়েছিল। প্রতিদিন সকালে সে অর্জুন আর আব্যার সাথে তাড়াতাড়ি ঘুম থেকে উঠত, আঙান ঝাড়ু দিত, রান্নাঘরে সাহায্য করত আর মাঝে মাঝে গ্যারেজের যন্ত্রাংশ পরিষ্কার করতে হাত লাগাত। সে বিশ্বাসই করতে পারছিল না যে একজন প্রাক্তন সিইও হিসেবে সাধারণ জীবনে সে এতখানি প্রশান্তি পাবে। যেসব ব্যবসায়িক চিন্তা আগে তাকে কখনো শান্তিতে ঘুমাতে দেয়নি, সেগুলি এখন কুয়াশার মতো কেটে যাচ্ছিল, যদিও সেগুলি পুরোপুরি শেষ হয়ে যায়নি। এক দুপুরে যখন সে একটা পুরনো গাড়ির যন্ত্রাংশ পরিষ্কার করছিল, অর্জুন হাতে ফোন নিয়ে গ্যারেজে প্রবেশ করল। তার মুখে এমন এক গাম্ভীর্য ছিল যা স্বাভাবিক ছিল না। সে ফোনটা অনন্যাকে দিয়ে বলল যে তার এটা দেখা উচিত। স্ক্রিনে একটা ভিডিও চলছিল যেখানে বিক্রম একটি প্রধান বিজনেস চ্যানেলে অত্যন্ত শালীন এবং ধূর্ত ভঙ্গিতে ইন্টারভিউ দিচ্ছিল। বিক্রম বলছিল যে কোম্পানি অনন্যার হঠাৎ চলে যাওয়াকে সম্মান করে, কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব ছেড়ে যাওয়া বিনিয়োগকারীদের বিশ্বাসকে ভেঙে দেয়। সে দাবি করল যে কোম্পানির ২০০০ কর্মচারী এবং শেয়ার হোল্ডারদের ভবিষ্যতের জন্য তাকে হাল ধরতে হয়েছে এবং সে জাপানি অংশীদারদের সাথে পুনরায় আলোচনা করে কোম্পানির ভাবমূর্তি বাঁচিয়েছে। যখন তাকে অনন্যাকে ছাড়া ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করা হলো, তখন সে অবজ্ঞার সাথে বলল যে ভবিষ্যৎ পালিয়ে যাওয়াদের নয়, বরং কর্মঠ মানুষদের। অনন্যা ভিডিওটি বন্ধ করে দিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং সে ভীষণভাবে আহত হয়েছিল। তার পদ হারানোর দুঃখ ছিল না, কিন্তু বিক্রমের সেই শব্দগুলো তার আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। অর্জুন বলল যে বিক্রম কেবল পদ দখল করতে চায় না, বরং সে অনন্যার পুরো ভাবমূর্তিকে দুনিয়ার চোখে ধুলোয় মিশিয়ে দিতে চায়। অনন্যা এক তিক্ত হাসির সাথে বলল যে সে সবসময় নিজেকে কঠোর মনে করত, কিন্তু এখন সে বুঝতে পারছে যে সে তার জীবনের একটা বড় অংশ এমন সব মানুষের হাতে দিয়ে দিয়েছিল যারা এর যোগ্য ছিল না। অর্জুন চুপ করে রইল। সে সান্ত্বনা দিতে খুব একটা দক্ষ ছিল না, কিন্তু তার উপস্থিতিতেই অনন্যার জন্য সবথেকে বড় আশ্রয় ছিল। সে রাতে অনন্যার ঘুম এলো না। সে আঙিনায় বসেছিল যখন আবেয়া তার পুরনো পুতুল নিয়ে বাইরে এলো। আবেয়া নিষ্পাপভাবে বলল যে যখন সে দুঃখ পায় তখন তার বাবা বলেন যে চাঁদ সবথেকে ভালো বন্ধু, কারণ সে চুপ থেকে সব শোনে। অনন্যা আবেয়াকে জড়িয়ে ধরল এবং তার মনে হলো যে এই শিশুটির সরলতা তাকে এক নতুন শক্তি দিয়েছে। পরের দিন অনন্যা তার ল্যাপটপ খুলল এবং কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমে লগ ইন করল, যেখানে তার কাছে এখনও ৩০ দিনের আইনি অ্যাক্সেস বাকি ছিল। সে দেখতে পেল যে বিক্রম জাপানি অংশীদারদের সাথে হওয়া চুক্তিতে গোপনে এমন কিছু পরিবর্তন করছিল যা কোম্পানির মেক ইন ইন্ডিয়া আর টেকসই উন্নয়নের মূল নীতিগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিত। 60% যন্ত্রাংশ এখন চীন থেকে আমদানি করা হতে চলেছিল, যা সরকারের সাথে করা চুক্তির লঙ্ঘন ছিল। অনন্যা অর্জুনকে বলল যে তাকে এখন মুম্বাই ফিরে যেতে হবে, নিজের চেয়ারের জন্য নয়, বরং সেই কোম্পানি আর সেই মূল্যবোধগুলোকে বাঁচানোর জন্য যা সে নিজের পরিশ্রমে গড়ে তুলেছিল। অর্জুন তাকে এয়ারপোর্টও পৌঁছে দেওয়ার কথা দিল এবং প্রথমবারের মতো তাকে সাহস জোগাতে জড়িয়ে ধরল।
মুম্বাইয়ে পা রাখতেই অনন্যা শহরের আর্দ্রতা আর মানসিক চাপের টান অনুভব করল, কিন্তু এবার সে ভীত ছিল না। তার পুরনো সহকর্মী দিয়া তাকে পেছনের দরজা দিয়ে অফিসে প্রবেশ করাল। অনন্যা দেখল যে তার পুরনো অফিসে এখন আদর্শের জায়গায় কেবল মুনাফাকেই সর্বস্ব মনে করা হয়েছে। সে চুপচাপ বোর্ড মিটিং ডাকল এবং জাপানি চুক্তির সেই গোপন ধারাগুলো ফাঁস করে দিল, যা কোম্পানিকে স্রেফ একটা আমদানি ইউনিটে পরিণত করছিল। বোর্ড মিটিংয়ে ভারী উত্তেজনা ছিল। বিক্রম তাকে একজন আবেগপ্রবণ এবং আদর্শবাদী নারী বলে অপমান করার চেষ্টা করল, কিন্তু অনন্যা অকাট্য প্রমাণের সাথে জবাব দিল যে বিশ্বাস ছাড়া মুনাফা টিকে থাকতে পারে না। শেষ পর্যন্ত বোর্ড চুক্তিতে স্থগিতাদেশ দিল এবং বিক্রমের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করল। অনন্যা আবারও পদত্যাগ করল এবং চিরকালের জন্য কোম্পানি ছেড়ে দিল। যখন সে লোনাভালায় ফিরে এলো তখন বৃষ্টি পড়ছিল, আর অর্জুন তাকে নিতে হাতে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। আব্বা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল আর জিজ্ঞাসা করল যে সে কি জিতে গেছে, যার উত্তরে অনন্যা বলল যে সে কাউকে হারায়নি, শুধু নিজের কথা রেখেছে। পরের কয়েকদিনে অর্জুন আর অনন্যা মিলে গ্যারেজটাকে নতুন করে সাজাল এবং সেখানে একটি ট্রেনিং সেন্টার খোলার সিদ্ধান্ত নিল। অনন্যা তার ব্যবসায়িক বুদ্ধিকে স্থানীয় যুবকদের উদ্যোক্তা হওয়া শেখাতে কাজে লাগাল, কিন্তু সাধী অসহজে পাওয়ার ছিল না। বিক্রম হার মানেনি এবং সে গ্যারেজের ওপর সরকারি নোটিশ আর ভুয়া অভিযোগ পাঠাতে শুরু করল। একদিন পুরসভার আধিকারিকরা গ্যারেজটিকে জবরদখল বলতে হাজির হল। অর্জুন আর অনন্যার বিরুদ্ধে মিডিয়াতেও ভুল খবর ছড়ানো হল, কিন্তু গ্রামের মানুষ তাদের সমর্থনে দাঁড়িয়ে গেল। শান্তি দেবী, যাকে সবাই ভালোবেসে কাকি বলত, সবার আগে হাতে গরম রুটি নিয়ে এলো আর বলল যে পুরো গ্রাম তাদের পাশে আছে। শহরের 200 জনেরও বেশি প্রাক্তন কর্মচারী এবং উদ্যোক্তারাও অনন্যার সমর্থনে চিঠি লিখল। আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত সত্যের জয় হল এবং চেয়ারম্যান শ্রী হর্ষবর্ধন সিং নিজে এসে ক্ষমা চাইলেন এবং মামলা তুলে নিলেন। উদ্বোধন আর বিয়ের দিন একসাথেই এলো। পুরো গ্যারেজ ফুল আর প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল। অনন্যা সাদা রেশমি শাড়ি পরেছিল আর অর্জুন সাধারণ কুর্তা। সেখানে কোনো অপচয় ছিল না, ছিল কেবল সত্যিকারের ভালোবাসা আর সম্মান। অ্যাব্বা মঞ্চে দাঁড়িয়ে তার মা অনন্যার জন্য একটা গান গাইল, যা শুনে সবার চোখ ভিজে গেল। বিয়ের পর তারা পাহাড় ভ্রমণে গেল এবং পুরনো দিনগুলো মনে করল। মায়া নামের এক নতুন ছাত্রী, যে দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, তাদের কাছে শিখতে এলো, যা দেখে অনন্যা নিজের সিদ্ধান্তের ওপর আরও গর্ব অনুভব করল। যখন একজন জাতীয় সাংবাদিক তাদের এই যাত্রার ওপর ডকুমেন্টারি তৈরি করল, তখন তা পুরো ভারতে বিখ্যাত হয়ে গেল। অনন্যা শেষে বলল যে সে কেবল একজন মেকানিককে বিয়ে করেনি, বরং সে তার হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরে পেয়েছে। সে এখন শুধু একজন প্রাক্তন বিলিয়নিয়ার ছিল না, বরং একজন মা, স্ত্রী এবং সেই শত শত যুবকদের গুরু ছিল, যাদের সে বেঁচে থাকার নতুন আশা দিয়েছে। সোহাদ্রির সেই পাহাড়ে এখন তাদের হাসি প্রতিধ্বনিত হতো, আর সেই পুরনো গ্যারেজ এখন আশার ঘর হয়ে উঠেছিল। নমস্কার বন্ধুরা, আপনারা এই গল্পটি ভারতের কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের কণ্ঠস্বর কোথায় পৌঁছেছে। আমাদের আশা যে অনন্যা আর অর্জুনের এই অনন্য কাহিনী আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের এই গল্পটি কেমন লাগলো এবং এর কোন মোড় আপনাদের হৃদয়কে সবথেকে বেশি ছুঁয়ে গেছে? আমরা মন থেকে প্রার্থনা করি যে আপনি আর আপনার পরিবার সবসময় সুস্থ, সুরক্ষিত এবং খুশিতে থাকুন। ঈশ্বর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং অপার শান্তি প্রদান করুন। যদি আপনার জীবনেও এমন কোনো হৃদয়স্পর্শী বা অনুপ্রেরণামূলক গল্প থাকে, তবে সেটি এখানে সবার সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। আপনার একটি ছোট গল্প অন্য কারোর জন্য আশার নতুন কিরণ হয়ে উঠতে পারে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং নিজের ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।